আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার পানি অসুস্থ হয়ে পড়েছেন 2 শতাধিক শ্রমিক। জানিয়েছেন সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানায় সরবরাহ করা পানি পান করেন তারা। এর কিছু সময় পর অনেকের মাঝে বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় সাপ্লাই পানির লাইনে ময়লা ঢুকেছে। বাসাবাড়িতে সেই পানি মূলত শ্রমিকরা অসুস্থ হয়েছেন। পানি খাওয়ার পরে থেকে মাথা খালি ঘুরাইছে। মাথা ঘোরার পরে থেকে শুধু খালি গলা থেকে বুক পর্যন্ত জ্বলা আর বমি করা। তখন মাথা টাথা ঘুরানি দেয়, শরীর টরিল কাইপা পড়ে গেছি, তখন সবাই দরাদরি করে হসপিটাল নিয়ে এসেছি। বন্ধায় কারো অসুস্থ হয়েছে, এই কথা বলো না, সম্পূর্ণ ভয়। এটা অফিসে যে কোনো একটা ঘটনা ঘটছে বিদায় এই ঘটনা ঘটছে, অসুস্থ হয়েছে। যেমনটি আগিয়ে জানিয়েছিলেন, গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার পানি অসুস্থ হয়ে পড়েছেন 2 শতাধিক শ্রমিক। এই নিয়ে খবরাখবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিকুল, অসুস্থ 200 শ্রমিকের এখন কি অবস্থা, আর পানি এই অসুস্থতা নিয়ে কারখানা কর্তৃপক্ষ কি বলছে? শাহনাজ, যে সমস্ত শ্রমিকরা আসলে অসুস্থ হয়েছিলেন তার অধিকাংশ কিন্তু কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ এই কালিয়াকৈর উপজেলা হাসপাতাল থেকে 110 জন রোগী এসেছেন, সেটি আমার হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। ইতিমধ্যে আসলে অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে এবং 7 জনকে কিন্তু অন্যত্র রেফার করা হয়েছে। এই মুহূর্তে এই হাসপাতালে ভর্তি রয়েছে 7 জন, সেটি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তো ঘটনার পরেই কিন্তু প্রশাসনের লোকজন এবং কারখানা কর্তৃপক্ষ হাসপাতালে আসে। তখন কিন্তু আমরা কারখানার যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, আসলে যে কারখানার পানি রয়েছে সে পানি খেয়ে যে অসুস্থ হয়েছে সেটি কিন্তু তিনি মানতে নারাজ। তিনি দাবি করছেন যেহেতু চন্দ্রাথ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানকার পানি খেয়ে হয়তোবা তারা অসুস্থ হয়েছে, এমনটি দাবি করছেন। অন্যদিকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, ঘটনার পরই কারখানা তিনি ভিজিট করেছেন এবং ভিজিট করে দেখেছেন এবং সিকিউরিটি সহ নিরাপত্তা যারা দায়িত্ব আছে তাদের সাথে তিনি কথা বলেছেন এবং বলে জানতে পেরেছেন যে কারখানায় যে আসলে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি থেকে সরাসরি পানি লাইন করা হয়েছে। সেই লাইনের পানি আসলে শ্রমিকরা পান করেছেন এবং পান করার কারণে এই অসুস্থতার সৃষ্টি হয়েছে এবং শ্রমিকরাও দাবি করছেন তারা কিন্তু কারখানার পানি খেয়ে অসুস্থ হয়েছেন। এই এমন পরিস্থিতি হয়েছে এটি তারা দাবি করছেন এবং এই কারখানার পানি ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এটি পরীক্ষা করা হবে এবং কারখানার পানির মধ্যে কোনো জীবাণু ছিল কিনা অথবা অন্য কিছু ছিল কিনা সেটি তারা পরীক্ষা করছেন এবং যদি পানির মধ্যে কোনো জীবাণু পাওয়া যায় সেই ক্ষেত্রে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটিকে আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখন পর্যন্ত যারা সুস্থ হয়েছেন তারা কিন্তু বাড়ি চলে গেছে, 7 জন এই হাসপাতালে এখনো আছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান। লালমনিরহাটে পারিবারিক বিরোধে হত্যার শিকার শিশু নন্দিনী নায়ের বাড়ি পরিদর্শন করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে যান তিনি। এ সময় শোকাহত পরিবারের খোঁজ নেন এবং সমবেদনা জানান। ঘোষণা দিয়েছেন তাদের পাশে থাকার। গত সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয় শিশু নন্দিনী। পরদিন বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন বিধানচন্দ্রের বাড়িতে আগুন এবং ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। আমরা তার পরিবারের সঙ্গে আসছি সমবেদনা জানানোর জন্য সরকারের পক্ষ থেকে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তাদের যত ধরনের সহযোগিতা সেটা দিবেন। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পুলিশ দম্পতিকে। সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। এরপর এএসআই সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী পপি রানী সাহাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় বলা হয়েছে, প্রায়ই ওই গৃহকর্মীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত অভিযুক্তরা। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে মিলেছে আঘাতের চিহ্ন। সবশেষ বুধবার তাকে নির্যাতনের দৃশ্য দেখে প্রতিবেশীরা পুলিশকে ফোন দেয়। এরপর ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিযুক্তরা দাবি করেন নির্যাতনের শিকার গৃহকর্মী এতিম। দেশে হাম ও উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম এবং উপসর্গের রোগী শনাক্ত হয়েছে মোট 1148 জন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগের মৃত্যুর সংখ্যা 573 জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 10,773 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 89,904 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 74,184 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 70,503 জন। হাম পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার, ফেনীতে হাম পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? টিকা দেওয়ার পর পরিস্থিতির কোনো ধরনের উন্নতি হয়েছে কিনা? ফেনীতে গত 24 ঘন্টায় 7 জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি, গতকাল পর্যন্ত ছাড়পত্র নিয়ে 10 জন রোগী চলে গিয়েছেন। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল ও 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত আমরা সন্দেহজনক 39 জন রোগী ভর্তির তথ্য পেয়েছি। সদর উপজেলা রয়েছেন 27 জন, দাগনভূঞা উপজেলা 3 জন, ছাগলনাইয়া উপজেলা 1 জন এবং সোনাগাজীতে 8 জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। তবে আমাদেরকে ফেনী সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য জানিয়েছেন, সেই তথ্য দেখা যাচ্ছে হাম রোগী ছিল এই বছর সন্দেহজনক হাম রোগী ছিল 887 জন। ছাড়পত্র নিয়ে চলে যান 348 জন। অর্থাৎ হাম রোগী মোটামুটি এখন ভালোর পর্যায়ে আছে বলা চলে। গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি হাসপাতালে মেঝেতে চিকিৎসা সেবা নেওয়া হচ্ছিল। এখন আমরা আজকে দেখতে পেলাম হাম রোগী অনেকটা কমে এসেছে এবং চিকিৎসা সেবার বিষয়ে আমাদেরকে সিভিল সার্জন অফিস এবং সদর হাসপাতাল যারা কর্মরত রয়েছেন চিকিৎসক, তারা জানিয়েছেন হাসপাতালগুলোতে আলাদা কর্নার করা হয়েছে উপজেলা এবং সদর সকল হাসপাতালে। তবে স্বাস্থ্যসেবার বিষয়ে যারা রোগীর স্বজন রয়েছেন তারা জানিয়েছেন মোটামুটি ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তবে হাম একটু কমে আসছেন বলে মনে করছেন ডাক্তার এবং যারা অভিভাবক রয়েছেন সকলে। এই ছিল আমার সর্বশেষ। জি, দিলদার হোসেন, ফেনী থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন দিলদার হোসেন স্বপন। চট্টগ্রামে এখনই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে এখন পর্যন্ত 206 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1 জন। এমন পরিস্থিতিতে মশার হটস্পট চিহ্নিত করছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞদের তাগিদ, এডিস মশার বিস্তার রোধে কার্যকর ঔষধ ব্যবহার না হলে কঠিন হবে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা। গেল বছর চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। এবারও বাড়তে শুরু করেছে প্রকোপ। গেল এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 29, যা মে মাসে এসে দাঁড়ায় 37 জনে। জুনের প্রথমার্ধে তা ছাড়িয়েছে 30। ডেঙ্গুর এই চোখ রাঙানোর মধ্যে এডিস মশার হটস্পট চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তাতে বায়েজিদ, কোতোয়ালি এবং পতেঙ্গা এলাকায় মিলেছে মশার অতিরিক্ত বিস্তার। হটস্পটগুলোতে আমরা বিশেষ দল দিয়ে কার্যক্রম চালাচ্ছি। এর বাইরে আমরা পিপল অ্যাওয়ারনেসের জন্য আমরা আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব, মাইকিং, লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রোগ্রাম। তবে মশক নিধনে অকার্যকর ব্যবস্থা নিয়ে বহুদিন ধরে রয়েছে প্রশ্ন। কেননা নানা ধরনের ওষুধ ব্যবহারেও তাতে নিয়ন্ত্রণ আসে না মশার উৎপাত। যে পানিতে মশা জন্মায় সেই জন্মস্থানেই মশার একটি উল্লেখযোগ্য অংশ মশার লার্ভা ভক্ষণ করে এরকম মাছের মাধ্যমে কমিয়ে ফেলা, দমন করাটাই বুদ্ধিমানের কাজ। এতে কি পুরোপুরি মশা দমন হবে? না, হবে না, কিন্তু মশার একটি উল্লেখযোগ্য অংশ দমন হবে। তবে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 3.5 কোটি টাকা ব্যয়ে আনা বিটিআই ব্যবহারের কথা বলছে কর্পোরেশন। টেমিফসটা যখন যেখানে দরকার ওটা আমি ইউজ করতেছি। টেমিফসটা আমার যদি কনজিউম হয়ে যায় বা আমি যদি দেখি টেমিফসে আসলে আমার রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে আমি ফুল ফ্লেজেড বিটিআইতে চলে আসবো। ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যাওয়ায় প্রস্তুতি বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগও। ডেঙ্গু রোগীদের যাতে চিকিৎসা কোনো গাফিলতি না হয় এবং ট্রিটমেন্ট কষ্ট কম নেওয়ার জন্য এবং ডেঙ্গু রোগীদেরকে ফ্রি দেখানোর জন্য একটা নির্দেশনা আছে, আমরা সেটা অবগত করেছি। 2025 সালে চট্টগ্রাম জেলা এবং নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয় 4,864 জন। এর মধ্যে 27 জন মারা যায়। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। হঠাৎ করে ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। 15 দিনে চিকিৎসা নিয়েছেন 200-রও বেশি লোক।
এখনও ভর্তি আছেন 17 জন। এ নিয়ে জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, হঠাৎ করে ঝালকাঠিতে ডেঙ্গুর বিস্তারের কারণ কি, এ বিষয়ে সিটি কর্পোরেশন কি বলছে? শাহনাজ, আমি রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। ঝালকাঠিতে হঠাৎ করেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছে জুন এবং জুলাই মাসে বৃষ্টি যখন বেশি হয় তখন ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায়, কিন্তু এখন বৃষ্টি শুরু হওয়ার আগেই কিন্তু ঝালকাঠিতে এই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে এবং শহরের 60টি জায়গা এলাকাকে কিন্তু এই ডেঙ্গুর গুরুত্বপূর্ণ জায়গা বলে তারা মনে করছেন এবং তারা বলছেন যে এই 60টি জায়গা থেকেই কিন্তু তারা ডেঙ্গুর রোগী বেশি পাচ্ছেন। তবে এই 60টি জায়গা এই প্রশাসন এবং যারা স্বাস্থ্য বিভাগ রয়েছে তারাই কিন্তু আসলে এই ডেঙ্গুর যে 60টি গুরুত্বপূর্ণ এলাকা সেটা কিন্তু তারা নির্ধারণ করেছেন। তবে সিটি কর্পোরেশন আমাদের যে পৌরসভা থেকে বলা হয়েছে যে এখানে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে ডেঙ্গু নিধন করা যায় এবং মশা নিধন যে ঔষধ সেটা ছিটানো যায়। তবে যে 60টি এলাকার মানুষ, সেই 60টি এলাকার মানুষ বলছে যে সেখানে আসলে পৌরসভার পক্ষ থেকে সেরকমের কোনো মশা নিধনের কার্যক্রম চালানো হয়নি বা হচ্ছে না। এছাড়াও একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়, যে কারণে আসলে এই এলাকায় ডেঙ্গু বৃদ্ধি পায়। তবে ঝালকাঠিতে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে 17 জন। এদের মধ্যে ঝালকাঠির যে সদর হাসপাতাল সেখানে 9 জন ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধও রয়েছে। তো শাহনাজ, এই ছিল ডেঙ্গু বিষয় নিয়ে ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। জি, রতন আচার্য ঝালকাঠি থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন রতন আচার্য। কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া এবং ইসলামারী সীমান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন পুশিনের চেষ্টার শিকার কয়েকজন। নাগরিকত্বের দ্বন্দ্বে 6 মাস বয়সী এক সন্তান সহ টানা 5 দিন ধরে সীমান্তের শূন্য রেখাতে অবস্থান করছেন তারা। খোলা মাঠে রোদ বৃষ্টিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুটির জীবন। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনরাত টহল দিচ্ছে স্থানীয়দের সাথে নিয়ে। সীমান্তের খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ, জয়পুরহাট সীমান্তের কি অবস্থা? আজকে কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? শাহনাজ, জয়পুরহাট সীমান্তে পুশিন নিয়ে কিন্তু বর্তমানে একটু শান্ত রয়েছে। বর্তমানে কোনো উত্তাপ নেই। মাঝে যে কয়েকবার ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফরা পুশিন করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি সদস্য, গ্রামবাসী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ সহ সকলকে সঙ্গে নিয়ে সেটি কিন্তু প্রতিহত করেছে। গত 14 তারিখেও কিন্তু হাটখোলা সীমান্ত দিয়ে একজনকে বৃদ্ধকে পুশিন করেছিল সকালবেলা। তারপর কিন্তু গ্রামবাসীরা সে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি এসে কিন্তু সেই ব্যক্তিকে আবার বিএসএফকে দিয়ে দেয়। শূন্য রেখায় কিন্তু সারাদিন থেকে রাত্রে লাইট অফ করে বিএসএফ সদস্য তাকে কিন্তু ফেরত নিয়ে যায় বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের ফলে। এরপর থেকে কিন্তু সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটে নাই। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। তারা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাতভর তারা পাহারা দিচ্ছেন যাতে কোনো ক্রমে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো পুশিনের ঘটনা না ঘটতে পারে। এই জন্য কিন্তু বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সহ সকলেই কিন্তু তারা একদম কঠোর অবস্থান তারা রয়েছে। আমরা কথা বলেছি জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি। তিনি যেটি জানিয়েছেন যে সার্বভৌমত্ব রক্ষার্থে কিন্তু তারা সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ক্রমে অবৈধভাবে ভারত থেকে কোনো পুশিনের ঘটনা ঘটতে দিবে না। এছাড়াও কিন্তু যারা আমার স্থানীয়রা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে যেহেতু আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি, এটা একটা আতঙ্ক তো থেকেই যায়, কিন্তু এই অবস্থা থেকে তারা কিন্তু পরিত্রাণ চায় এবং দ্রুত এটা একটা ব্যবস্থা, সঠিক একটা সুষ্ঠু একটা ব্যবস্থা চায়। তো এই ছিল জয়পুরহাট সীমান্ত থেকে পুশিনের সর্বশেষ খবর। হারুনুর রশিদ জয়পুরহাট সীমান্ত থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ। বরাদ্দ না পাওয়াতে সংস্কার হচ্ছে না নীলফামারীর তিস্তা নদীর উপর ফাটল ধরা বাঁধের। এতে বর্ষায় বিলীন হওয়ার শঙ্কায় ছাতনা ইউনিয়নের শত শত পরিবার। এমন অবস্থায় বাঁধ সংস্কারের চেষ্টার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর গ্রাম, যেখানে বসবাস কয়েক হাজার মানুষের। এই ছাতনাইয়ের ডানে তিস্তা নদীর বাংলাদেশ প্রবেশ মুখ আর বামে ভারতীয় ভূমি, যেখানে বর্ষায় দ্রুত বেড়ে যাওয়া ঢলের পানি সামলাতে 1978 সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে নির্মাণ করে একটি বাঁধ।
কিন্তু 2022 সালে বাঁধটির বাংলাদেশ অংশে একটা ফাটল দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় এখানকার শত শত বাড়িঘর। গেল বছরও তৈরি হয়েছিল এমন শঙ্কা। এখন বর্ষায় এগিয়ে আসায় নতুন করে ভয় বাড়ছে এখানকার বাসিন্দাদের। ধান গরু বাছুর যা যাবে না খায় মারা গেছে, আমাদের বহু কষ্টতে আমরা আছি। কিন্তু যদি আপনারা এই বানটা যদি না দেন তাহলে আমাদের বহু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ডিমলা উপজেলা সহ সারা জলঢাকা সহ প্লাবিত হয়ে এবং নতুন করে তিস্তা নদীর যে একটা রাস্তা তৈরি হবে এটি বাস্তবতা। তা আমরা এই জন্য প্রতি বছরই উদ্বিগ্ন থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছর এই বাঁধ সংস্কারের জন্য অর্থ না পাওয়ায় নতুন করে চাওয়া হয়েছে বরাদ্দ, যা পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার। বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু বর্তমানে আমরা নস্যিত দিয়েছি বোর্ডে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। বাঁধের এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসকও জানালেন, পুরো বিষয়টি নজরদারির পাশাপাশি সমাধানের চেষ্টা চলছে সম্মিলিতভাবে। পানি উন্নয়ন বোর্ড ওদের মতো লিখুক, এবং আমি ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে। এটা আমরা পেয়েছি, প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। 40 কিলোমিটারের এই বাঁধ সংস্কারের জন্য প্রায় 40 কোটি টাকা বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। দলীয়করণ, লুটপাট এবং বড় কথা হলো আমাদের গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে আমরা দেশবাসীকে কয়েক রাউন্ড কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করছি, জনমত আমরা গঠন করছি। বিভাগীয় শহরের এই সমাবেশগুলো সম্পন্ন হলে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ একটি মহা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।